শিক্ষার্থীরা, আজকে আমরা আগের সপ্তাহে যে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার পরবর্তী অংশটুকু পড়ব। এখানে আমরা স্থিতিস্থাপকতার যে অংশগুলো, বিশেষ অংশগুলো আগের সপ্তাহে আমরা পড়েছিলাম, তার মধ্যে ছিল ইয়ং গুণাঙ্ক, বাল্ক মডিউলাস বা আয়তন বিকর গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্ক। এগুলো আমরা পড়েছিলাম। দৃঢ়তা গুণাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? আমরা এন সাইন দিয়ে প্রকাশ করছিলাম। যে দৃঢ়তা গুণাঙ্ক বা রিজিডিটি মডিউলাস, সেখানে আমরা দেখেছিলাম যে দৃঢ়তা ওর রাশিমালাটা ছিল যে ক্রিন্তন পীড়ন ডিভাইডেড বাই ক্রিন্তন বিকৃতি। তাহলে এখানে দৃঢ়তা গুণাঙ্ককে আমরা এন দিয়ে প্রকাশ করছিলাম। একটু আগে আমরা যদি ফিরে যাই, অর্থাৎ আয়তন বিকর গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস, তাকে আমরা কে সাইন দিয়ে প্রকাশ করছিলাম। নিশ্চয়ই আমাদের মনে আছে। আজকে আমরা এইখান থেকেই জিনিসটা শুরু করব। কিরকম না, আমরা দেখেছিলাম আয়তন বিকর গুণাঙ্কের যে বিষয়টা ছিল যে আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, তাকেই আমরা আয়তন বিকর গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস বলছিলাম। তার সংজ্ঞা আমাদের জানা ছিল এবং আমরা দেখেছিলাম আয়তনটা যখন পরিবর্তিত হচ্ছে কোনো একটা ধরো একটা বেলুনের চারিদিক থেকে আমরা যদি চাপ প্রয়োগ করি বা কোনো একটা ঘন তার চারিদিক থেকে চাপ প্রযুক্ত হচ্ছে, কীরকম একটা ঘনককে, বায়ুপূর্ণ ঘনককে আমরা জলের মধ্যে প্রবেশ করালাম, তাহলে কি হবে? জলের যে পার্শ্ব চাপ বা চারিদিক থেকে যে প্রেশারটা, তারা সবসময় কি করতে চাইবে? ওর আয়তনটাকে পরিবর্তিত করতে চাইবে। তাহলে সেইভাবে আমরা আয়তন বিকর গুণাঙ্ক বা কে এর রাশিমালাটা স্থাপন করেছিলাম। এবার আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি, আয়তন বিকর গুণাঙ্ক কে এর যে রেসিপ্রোকাল বা অনন্যক, অর্থাৎ 1/k, এর একটা নাম আছে। এটাকে বলা হয় পদার্থের সংনম্য, মানে এর ইংলিশটা হচ্ছে কি, পদার্থের কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা। যদি আমরা এটা একটুখানি বাংলায় লিখি, সেটা হচ্ছে সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি। তাহলে আয়তন বিকর গুণাঙ্কের অনন্যককেই পদার্থের সংনম্যতা বলা হয়। তাহলে আমরা আয়তন বিকর গুণাঙ্কের সংজ্ঞা জেনেছি যে কোনো পদার্থের একক আয়তন বিকৃতির জন্য প্রযুক্ত আয়তন পীড়নকে আয়তন বিকর গুণাঙ্ক বলা হয়। তাহলে 1/k রাশিমালাটাকে আমরা যেহেতু কম্প্রেসিবিলিটি বলছি, তাহলে সেটা কি হয়ে যাবে? কে রাশিমালা ছিল p/dv/v। পি কি? পি হচ্ছে আয়তন পীড়ন, অর্থাৎ কোনো একটা পৃষ্ঠতলের ওপর প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, তাকেই আমরা পি বলছিলাম। তাহলে পি হচ্ছে আয়তন পীড়ন বা একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত পীড়ন আর বল। আর ডিভি/ভি মানে হচ্ছে কি, আয়তনের পরিবর্তন একক আয়তনে। তাহলে এই বিষয়টা হচ্ছে কে। তাহলে 1/k, যেটাকে আমরা কম্প্রেসিবিলিটি বলছি বা সংনম্যতা, সেটা কি হয়ে যাবে? ডিভি/ভি ডিভাইডেড বাই পি, অর্থাৎ আয়তন বিকৃতি ডিভাইডেড বাই আয়তন পীড়ন। তাহলে এই জিনিসটাকে আমরা যদি সংজ্ঞায়িত করি বা এর ডেফিনেশন আমরা বলি যে সংনম্যতা আসলে কি কোনো পদার্থের, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা যদি এখানে p = 1 ধরি, 1 মানে কি? আয়তন পীড়ন, এখানে আয়তন পীড়নটা এখানে 1 হয়ে গেল। অর্থাৎ কোনো বস্তুর, কোনো পদার্থের, এখানে অবশ্যই আমরা আয়তন পীড়নের বিষয়টা আমরা দেখব যে কোন ক্ষেত্রে এটা বেশি, কোন ক্ষেত্রে কম। তার আগে আমরা সংজ্ঞাটা বলি না, কোনো বস্তুর আয়তন পীড়ন, একক আয়তন পীড়নের জন্য যে পরিমাণ আয়তন বিকৃতি ঘটে, একক আয়তনে যে পরিমাণ আয়তন বিকৃতি ঘটে, তাকেই বলা হচ্ছে বস্তুর সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি। ঠিক আছে? এইবার আমাদের যদি প্রশ্ন আসে যে আচ্ছা, আমরা বলার সময়ও বলেছিলাম যে কঠিন এবং তরল এই দুটো পদার্থেরই আয়তন যদি আমরা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয় না, প্রচুর পরিমাণ বল প্রযুক্ত করতে হয়। অর্থাৎ আয়তন বিকর গুণাঙ্ক, এই কে এর ভ্যালুটা কঠিন এবং তরলের জন্য, সলিড ও লিকুইডের জন্য এটার মান কিন্তু কে এর ভ্যালুটা কিন্তু অনেক বেশি হয়। কারণ খুব অল্প পরিমাণ আয়তন পরিবর্তন করতে গেলে কিন্তু আমাদের অনেক বেশি বল প্রযুক্ত করতে হয়। তাহলে
কে এর মান যদি কঠিন তরলের জন্য বেশি হয় তাহলে 1/k এর মান কি হওয়া উচিত, উল্টোটা, কম। তার মানে কঠিন আর তরলের সংনম্যতা কিন্তু অনেক কম। আর 2 নম্বর হচ্ছে গ্যাস, গ্যাসীয় পদার্থের কে অর্থাৎ আয়তন বিকার গুণাঙ্ক, এটা কিন্তু তুলনামূলকভাবে কি অনেক কম, অর্থাৎ তাদেরকে কিন্তু খুব কম বল প্রযুক্ত করলে এর আয়তনের পরিবর্তন ঘটে। সুতরাং এই গ্যাসের ক্ষেত্রে 1/k এর ভ্যালুটা কি হওয়া উচিত, অনেক বেশি হওয়া উচিত। তার মানে এটাই আমরা মনে রাখবো, কঠিন ও তরলের ক্ষেত্রে সংনম্যতা বলে যে রাশিটা রয়েছে যেটা 1/k এর সঙ্গে সমান, সেটা কিন্তু অনেক কম, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এর মানটা অনেক বেশি। এখানে যখন আমরা স্থিতিস্থাপকতার তুলনা করব কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের মধ্যে, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবারে যদি এরকম প্রশ্ন আসে, আচ্ছা কোনো পদার্থের কোনো একটা কঠিন পদার্থের তরলের কোনো তেলের সংনম্যতা 20 × 10⁻⁴ 10⁻⁻6 ATM ইনভার্স, এটা বলতে কি বোঝো? এবার আমরা বুঝতেই পারছি এটার ইউনিট কি হবে, dV/V এর কোনো ইউনিট নেই, দুটোই ভলিউমের ইউনিট, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 1/P এর ইউনিটই হচ্ছে তোমার 1/k এর ইউনিট, কম্প্রেসিবিলিটি ইউনিট। তাহলে 1/P মানে হচ্ছে চাপ ইনভার্স, তাহলে অ্যাটমসফিয়ারিক ইনভার্স। তাহলে কোনো পদার্থের বা কোনো তেলের 20 × 10⁻⁻6 অ্যাটমসফিয়ার ইনভার্স পরিমাণ সংনম্যতা বলতে আমরা কি বুঝছি, তখন আমাদের কি বলতে হবে, এখন আমাদের এই রাশিমালাটার কথা মনে রাখতে হবে এবং বলতে হবে যে ওই পদার্থের একক আয়তন পীড়ন যদি ঘটানো হয়, অর্থাৎ একক আয়তন পীড়ন মানেই হচ্ছে পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল যদি 1 একক হয়, সেক্ষেত্রে তার একক আয়তনে 20 × 10⁻⁻6 পরিমাণ কি হবে, আয়তন বিকার ঘটবে। ঠিক আছে, তাহলে ওটাই বলবো যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার 1 মানে কি, প্রেসার 1 একক বলতে পারি, অথবা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার যদি কোনো তেলের ওপর, ওই তেলের ওপর প্রযুক্ত হয়, তাহলে কি হবে, তখন তার একক আয়তনের পরিবর্তন হবে 20 × 10⁻⁻6 ইউনিট। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমাদের সংনম্যতা। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিক। এখন আমরা ব্যবর্তনজনিত বিকার বা টরশনাল ডিফর্মেশন, সেটা কি বিষয়টা আমরা জানবো। আমরা দেখেছি কোনো বস্তুর যদি আকারের পরিবর্তন ঘটাতে হয়, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন উপায় রয়েছে। তার মধ্যে এক প্রকার উপায় হচ্ছে ব্যবর্তন, অর্থাৎ টরশনাল ডিফর্মেশন। এটা কিভাবে ঘটছে আমরা একটু ভালো করে আলোচনা করি। দেখো, এটা আমি একটা চোঙ এঁকেছি, এই চোঙটা একটা প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ। এবার এই চোঙটাকে যদি আমরা টর্ক প্রয়োগ করি, অর্থাৎ একটা মোচড় দিই, এইরকম ভাবে যদি আমরা একটা মোচড় দিই বা একটা টর্ক আমরা প্রয়োগ করি, এবারে আমাদের টর্ক বিষয়টা কি এখনো পড়া হয়নি 11-এ। টর্ক কি, যখনই আমি ছোট্ট করে একটু বলে রাখছি, তোমরা ডিটেইলসে পড়বে যখন আবর্ত গতিবিজ্ঞান পড়া হবে তখন তোমরা পড়বে। টর্ক হচ্ছে যখন কোনো বস্তুর আমরা ঘূর্ণন গতি সৃষ্টি করতে চাইবো, অর্থাৎ একটা বস্তু কোনো একটা অক্ষ সাপেক্ষে ঘূর্ণন গতিতে যখন ঘুরবে, অর্থাৎ অক্ষের চারিদিকে যখন ঘুরবে, তখন সেই ঘোরাতে গেলে যে পরিমাণ বল বস্তুটার উপর প্রযুক্ত করতে হবে, তাহলে সেই অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু পর্যন্ত যে দূরত্ব এবং বস্তুটার উপর প্রযুক্ত বল, এই দুটোর গুণফলকে আমরা টর্ক বলি। আবারও বলছি যে টর্ক কি, টর্ক হচ্ছে বস্তুটাকে আমি ঘূর্ণন গতিতে ঘোরাতে চাইছি একটা অক্ষের চারিদিকে, তাহলে বস্তুটার উপর প্রযুক্ত বল আর ওই অক্ষ থেকে বস্তুর প্রয়োগ বিন্দুর যে দূরত্ব, লম্ব দূরত্ব, সেই দুটোর গুণফলকেই টর্ক বলা হচ্ছে। তাহলে এরকম একটা টর্ক আমরা কার ওপর, একটা চোঙের ওপর যার একটা প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ, তার উপর আমরা প্রযুক্ত করছি। তাহলে ঠিক এরকম আমাদের যদি একটা রুটিওয়ালার বেলনের কথাই ভাবো, তাকে যখন আমরা ঠিক এরকম একটা প্রান্ত শক্তভাবে চেপে ধরে একটা যে কোনো হয় ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা যদি খুব জোরে মোচড় দিই, তাহলে এরকম আকৃতির পরিবর্তন ঘটে। তাহলে আকৃতির পরিবর্তনটা আমরা কিভাবে চিহ্নিত করব? ধরো দেখা গেল আমরা এইভাবে
আকৃতির পরিবর্তনটাকে একটু দেখাচ্ছি। টিপি করে দিচ্ছি তোমরা যাতে বুঝতে পারো। তাহলে ছিল ডটেড লাইন, ও ঘুরে গিয়ে ওরকম একটা ডিফরমেশন তার হলো, যেহেতু আমরা মোচড় দিয়েছি বা টর্ক প্রয়োগ করেছি। সেই টর্কের প্রযুক্ত টর্কের মান কত? এল। এবং বস্তুটার এই যে প্রথম লাইনটা ডটেড লাইনটার সঙ্গে ওই প্রথম লাইনটার যে কৌণিক দূরত্ব, সেই কৌণিক দূরত্বটাকে আমরা থিটা নাম দিচ্ছি। অর্থাৎ একটা বেলনের আমি একটা ছোট্ট অংশ, আয়তাকার একটা অংশ ডটেড লাইন দিয়ে এঁকেছি, এবং সেই আয়তাকার অংশ যখন টর্ক প্রযুক্ত হচ্ছে তার বাহুগুলোর যে কৌণিক সরণ ঘটছে, ডটেড লাইনটা দেখো সরে গেছে মোচড় খাওয়ার ফলে আকৃতির যে পরিবর্তন ঘটছে তাকে আমরা কৌণিক সরণ থিটা প্রকাশ করছি। এবং দেখা যাচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে এই প্রযুক্ত টর্ক এবং কৌণিক সরণ এরা একে অপরের সঙ্গে সমানুপাতিক। তাহলে এটাই হচ্ছে এল প্রপোর্শনাল টু থিটা, যেখানে থিটা হচ্ছে কৌণিক সরণ, এল হচ্ছে প্রযুক্ত টর্ক। তাহলে এখন সমানুপাতিক সাইন তুললে একটা ধ্রুবক গুণ হবে, তাহলে এল ইজ ইকুয়াল টু সি ইন্টু থিটা, যেখানে সি হচ্ছে কি না ব্যবর্তন জনিত গুণাঙ্ক, ব্যবর্তন গুণাঙ্ক বা টরশনাল কোএফিসিয়েন্ট আমরা বলতে পারি। এখানে আমাদের এর নামটা হচ্ছে টরশনাল কনস্ট্যান্ট। আর এই যে অ্যাঙ্গেল, এটাকে ব্যবর্তন কোণ বা অ্যাঙ্গেল অফ টুইস্ট আমরা বলতে পারি। তাহলে এখন দেখা গেছে যে এর যদি দৈর্ঘ্যটা এল হয় এবং এর ব্যাসার্ধটা যদি স্মল আর হয়, সেক্ষেত্রে এই সি এর সঙ্গে একটা যে দৃঢ়তা গুণাঙ্ক রিজিডিটি মডিউলাস এন এর একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি না সি ইজ ইকুয়াল টু, সিটা কিসের উপর ডিপেন্ড করবে বা সিটা আমরা কিভাবে পাবো? তাহলে সিটা হচ্ছে একটা কঠিন বস্তুর যে রিজিডিটি মডিউলাস, সেই রিজিডিটি মডিউলাসের সঙ্গে ওর একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি না পাই পাই এন আর টু দি পাওয়ার 4/2a। এটাই হচ্ছে তোমার কি না এটাই হচ্ছে সি এর সঙ্গে রিজিডিটি মডিউলাসের সম্পর্ক। অর্থাৎ আমাদের এরকমও প্রশ্ন আসতে পারে যে যখনই টরশনাল ডিফরমেশন ক্ষেত্রে আমরা যে গুণাঙ্ক পাচ্ছি, যেটাকে আমরা কি বলছি টরশনাল কনস্ট্যান্ট বলছি, সেই গুণাঙ্কের সঙ্গে রিজিডিটি মডিউলাসের সম্পর্কটা কি, বা এক্ষেত্রে আমরা এরকম দুটো একটা অঙ্ক করব, যে অঙ্কটাতে দেখবো এই সি এর ভূমিকাটা কিন্তু আসছে। ছোট্ট করে যদি একটা অঙ্ক করে নিই এই সময়, দেখো বলছে একটি তারের এক প্রান্তে একটা তারটা ঠিকই একটা তারের ছোট অংশকে আমরা একটা চোঙ ধরতে পারি, রিজিড একটা চোঙ। তাহলে সেই তারের এক প্রান্তে দৃঢ়ভাবে আটকে অপর প্রান্তে কি করা হয়েছে, একটা ভার প্রযুক্ত করা হচ্ছে। কিরকম বল টর্ক প্রযুক্ত করা হচ্ছে, সেই প্রান্তে 1.5 ইন্টু 10 to the power -4 নিউটন মিটার টর্ক বা দ্বন্দ্ব, ভ্রামকের দ্বন্দ্ব প্রয়োগ করলে তারটির 40 ডিগ্রি কোণে মুচড়ে যায়। তখন তারটি 45 ডিগ্রি কোণে মুচড়ে যাচ্ছে, ঠিক আছে? এবং কত ভ্রামকের দ্বন্দ্ব বা কত টর্ক প্রযুক্ত হলে তারটি 0.75 রেডিয়ান কোণে মুচড়ে যাবে। এটাই হচ্ছে অঙ্ক। তাহলে একটা তারের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকে অপর প্রান্তে আমরা L1 মানে টর্ক প্রযুক্ত করছি 1.5 10 to the power -4 নিউটন মিটার। এবারে আমরা টর্ক বোঝানোর সময় বলেছি প্রযুক্ত বল ইনটু ওই বলের প্রয়োগ বিন্দুর অক্ষ সাপেক্ষে প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব, তাহলে নিউটন ইনটু মিটার। তার বোঝা যাচ্ছে θ1 হচ্ছে কতটা কোণ তৈরি করেছে, টরশনাল অ্যাঙ্গেল যেটা বা অ্যাঙ্গেল অফ টুইস্ট হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কত টর্ক প্রযুক্ত হলে 0.75 রেডিয়ান বল আমরা এই টুইস্ট আমরা পাবো। তাহলে দেখো আমরা ফর্মুলা কি জানি, L = c θ। তাহলে এখান থেকে আমরা প্রথম আমাদের যেটা দেয়া আছে আমরা লিখতেই পারি 1.5
5 into 10 to the power minus 4 L1 is equal to, আচ্ছা আমি যদি ফর্মুলাটা লিখি ফার্স্টে, L1 is equal to C into theta 1, একইভাবে এবারে এখানে আমরা theta 1টাকে ফার্স্টে রেডিয়ান ইউনিটে কনভার্ট করব। সব সময় যে কোনো ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করব। থিটার রেডিয়ানে কনভার্ট করলে কি হয়, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে আমরা 45 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে হয়ে যাবে 45 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, তাকে স্মল সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে যদি কাটাকুটি করা হয় তাহলে দেখা যাচ্ছে পাই বাই 4 রেডিয়ান থিটা 1। তাহলে এখান থেকে আমরা মানটা বসিয়ে দিচ্ছি 1.5 10 to the power minus 4 is equal to, এখানে আমরা পাচ্ছি c ইন্টু পাই বাই 4। তাহলে এই সমীকরণটাকে আমরা 1 নাম দিচ্ছি। এবারে বলেছে আমাদের প্রশ্ন মূল বিষয়টা কি, কতটা টর্ক প্রযুক্ত হলে 0.75 আমরা রেডিয়ান কি পাবো না টুইস্ট পাবো। তাহলে সেটাই আমরা অ্যাঙ্গেল অফ টুইস্ট পাবো। তাহলে আমরা দেখে নিই, ধরে নিচ্ছি আমি L2 টর্ক প্রযুক্ত হচ্ছে এবং সেক্ষেত্রে অ্যাঙ্গেল অফ টুইস্ট হচ্ছে 0.75 হয়ে গেল। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। 1 আর 2 কে যদি আমি ডিভাইড করি, অর্থাৎ 1 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখা যাচ্ছে c আর c টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের ওই যে গুণাঙ্কটা সেটা আমাদের আর অঙ্কের মধ্যে থাকছে না। তাহলে আমরা ওটাই করছি, 1 ডিভাইডেড বাই 2 করে পাই কি পাচ্ছি না 1 আচ্ছা আমরা এক কাজ করি, 2 ডিভাইডেড বাই 1 করি, একই 2 ডিভাইডেড বাই 1 করলে কি হবে, আমাদের L2 টা উপরে থাকছে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে c ইন্টু 0.75 ডিভাইডেড বাই c ইন্টু পাই বাই 4। তাহলে কেটে গেল, কাটাকুটি করলাম এবং এইগুলো সমস্তটা করে L2 এর ভ্যালু যেটা হবে, ঠিক বুঝতেই পাচ্ছি আমরা কিভাবে করব, সবই মাল্টিপ্লাই করার পর আমরা L2 এর ভ্যালু যেটা পাবো সেটা হবে 1.43 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এবং এটাও যেহেতু এক প্রকার টর্ক তাহলে এর ইউনিট হবে নিউটন মিটার। তাহলে তোমরা এই ক্যালকুলেশনটা নিজেরা ক্যালকুলেটরে করে নেবে। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে এই ধরনের ছোট ছোট অঙ্ক কিন্তু আমাদের আসবে। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। ছাত্রীরা এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আরো একটা নতুন বিষয়, সেটা পয়সা রেশিও বা পয়সার অনুপাত। এটা কি না, আমরা একটা ছবি এঁকেছি, ছবিটা আসার আগে আমি বিষয়টা বলছি। যখনই কোনো একটা দণ্ডকে আমরা প্রসারক বল প্রয়োগ করব বা প্রসারক পীড়ন তার উপর যখন প্রযুক্ত হবে, অর্থাৎ তাকে আমরা প্রসারিত করতে চাইছি, তাহলে এই অবস্থায় একটা তারের কথাই যদি ভাবি, তারটাকে টেনে আমি প্রসারিত করতে চাইছি, তাহলে এই অবস্থায় কি হওয়া উচিত, তারটার ব্যাসের কিন্তু কি ব্যাসটা কিন্তু কমে যাওয়া উচিত। অর্থাৎ যখনই আমি কোনো একটা তারকে লম্বায় বাড়িয়ে দেবো, তার কিন্তু প্রস্থ অনেকটা কমে যাবে, অর্থাৎ ব্যাসের একটা পরিবর্তন বা ব্যাসের হ্রাস ঘটবে। তাহলে এই যে বিষয়টা, যখনই কোনো একটা দণ্ডকে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য হ্রাস ঘটাবো, অর্থাৎ যখন প্রসারক বল বা সংনমন বলের প্রয়োগ ঘটবে ওই বস্তুটার ওপর বা ওই দণ্ডটার ওপর, তখন কি হয় না, প্রসারক বল যখন আমি প্রযুক্ত করব তখন তার ব্যাসের হ্রাস ঘটে, আর যখন সংনমক অর্থাৎ যখন আমি বস্তুটার দৈর্ঘ্যটাকে ওই দণ্ডটার দৈর্ঘ্যটাকে কমিয়ে দিচ্ছি, তাহলে ব্যাসটা কি হবে, তাহলে কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এই যে একটা পার্শ্বীয় পরিবর্তন ঘটছে, পাশের দৈর্ঘ্যের একটা পরিবর্তন ঘটছে, একেই আমরা কিন্তু পার্শ্বীয় বিকৃতি বলতে পারি। তাহলে পার্শ্বীয় বিকৃতি একটা নতুন রাশিমালা আমরা পেলাম, সেটা হচ্ছে কি না পার্শ্বীয় বিকৃতি, অর্থাৎ ল্যাটারাল স্ট্রেইন। তাহলে এই ল্যাটারাল স্ট্রেইন পার্শ্বীয় বিকৃতি সেটা আসলে কি না, ধরা যাক আমি কোনো বস্তু একটা এরকম চোঙ নিয়েছি যার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L এবং তাকে আমি F বল প্রযুক্ত করে, প্রসারক বল প্রযুক্ত করে বস্তুটার দৈর্ঘ্যটাকে কি করছি, বৃদ্ধি করার চেষ্টা করছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে তার দৈর্ঘ্য বৃদ্ধি, এই ব্লু রংটা হচ্ছে তার রিয়েল প্রাথমিক তার দণ্ডটার অবস্থা, বল প্রযুক্ত হওয়ার পর ডটেড লাইন দিয়ে আমি তার অবস্থানটা, তার আকার পরিবর্তনটা বোঝাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে ডেল্টা এল পরিমাণ তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে এবং তার ফলে তার কিন্তু হ্রাস হয়েছে, ব্যাসের হ্রাস ঘটেছে
ডি ছিল, ডি মাইনাস ডেল্টা ডি কমে গেছে। সুতরাং এই যে ডেল্টা এল বাড়লো এবং ডেল্টা ডি কমে গেল, তাহলে পার্শ্বীয় বিকৃতি কি হলো, ছিল ডি হয়ে গেছে ডি মাইনাস ডেল্টা ডি। তাহলে একক এখানে সংজ্ঞাটা কি হবে পার্শ্বীয় বিকৃতি, না কোনো দণ্ডের ওপর যদি আমরা প্রসারক বল বা সংক্রামক বল প্রযুক্ত করি, তাহলে তার পাশের দৈর্ঘ্যে একক দৈর্ঘ্যে যেটুকু দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে, প্রসারক বল প্রযুক্ত হলে দৈর্ঘ্যের পরিবর্তন কি হবে, কমে যাবে। আর সংক্রামক বল প্রযুক্ত হলে ছোট করলে দৈর্ঘ্যের পরিবর্তন বেড়ে যাবে। তাহলে যেটুকু একক দৈর্ঘ্যে পাশের দৈর্ঘ্যে যতটুকু পরিবর্তন ঘটবে তাকেই বলা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি বা ল্যাটারাল স্ট্রেন। তাহলে এখানে ল্যাটারাল স্ট্রেনের যদি আমি রাশিমালা বলি, এটা হয়ে যাবে কি না ডেল্টা ডি বাই ডি, একে আমরা পার্শ্বীয় বিকৃতি বলছি। এরপর বা আমরা এটাকে ডি এরকমও লিখতে পারি, ডি ডি বাই ডি। এরপর আমরা কি দেখবো না অনুদৈর্ঘ্য বিকৃতি। সেটা আমরা সবাই আগেই শিখেছি যে অনুদৈর্ঘ্য বিকৃতি বা লঙ্গিটিউডিনাল স্ট্রেনটা কি, না সেটা কি ছিল, না তার দৈর্ঘ্যে প্রাথমিক ঘনবস্তুর উপর যদি বল প্রযুক্ত হয়, পীড়ন প্রযুক্ত হয়, তাহলে তার একক দৈর্ঘ্যে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি বলি। তাহলে সেই অনুদৈর্ঘ্য বিকৃতির রাশিমালা কি ছিল আমাদের নিশ্চয়ই মনে আছে, ডেল্টা এল বাই এল। এখন পয়সা রেশিওটা কি, না পার্শ্বীয় বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতি এই দুটোর যে অনুপাত তাকেই আমরা ওই বস্তুটার কি বলছি, না পয়সা রেশিও বা পয়সার অনুপাত বলছি। এবং বুঝতেই পারছি এই পুরো বিষয়টা কিন্তু কঠিনের জন্য প্রযোজ্য, কারণ তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা এই বিষয়টা কখনোই কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না। শুধুমাত্র কঠিনের ক্ষেত্রেই কিন্তু তার দৈর্ঘ্য বৃদ্ধি এবং ব্যাসের যে হ্রাস ঘটবে সেটা আমরা অবজার্ভ করতে পারবো। সুতরাং পয়সা রেশিও কঠিনের বৈশিষ্ট্য এবং তাকে আমরা সিগমা সাইন দিয়ে চিহ্নিত করি। তাহলে সিগমা ইজ ইকাল টু পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এবং এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, ডি দিয়ে হোক আর ডেল্টা দিয়ে হোক, ডেল্টা ডি বাই ডি ডিভাইডেড বাই ডেল্টা এল বাই এল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটাকে প্রকাশ করলাম। আরো যেটা বলার আমরা একটু পরে দেখব, এই সিগমার ভ্যালুটা কি হয়, এর একটা লিমিট আছে, সেই লিমিটটা কিভাবে আমরা পাবো আমরা নেক্সট টপিকে আলোচনা করব। কিন্তু সিগমার ভ্যালু অলওয়েজ পজিটিভ হয় এবং এর ভ্যালু 0.3 এর যে কোনো পদার্থের ক্ষেত্রেই 0.2 টু 0.3 এর কাছাকাছি হয়, অর্থাৎ সবসময় একটা পজিটিভ ভ্যালু পাওয়া যায়। এখান থেকেও একটা খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আমরা পরে করব। চলে যাচ্ছি নেক্সট টপিকে। এখন আমরা দেখব কোনো তারের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কি পরিমাণ কৃতকার্য হচ্ছে। আমরা ঠিক কৃতকার্যের পরিমাণটা একটা স্প্রিং এর ক্ষেত্রে দেখেছিলাম, এখানে আমরা একটা তারের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃতকার্যের পরিমাণ দেখব এবং তার রাশিমালাটা আমরা প্রতিষ্ঠা করব। তাহলে দেখো, যখনই আমরা একটা তারকে টানছি, প্রসারক বল প্রয়োগ করছি, সেই বলটাকে আমরা ধরে নিচ্ছি তার বল প্রয়োগ করছি, তাহলে তার একটা সরণ ঘটছে, অর্থাৎ ওই বলের প্রয়োগ বিন্দুর একটা সরণ হচ্ছে। তাহলে প্রযুক্ত বলের অভিমুখে যদি সরণ ঘটে তাহলে আমরা জানি কৃতকার্য হয়, এবং এই কৃতকার্যটা বলের ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমার মধ্যে, যেহেতু এখানে স্থিতিস্থাপকতা একটা ধর্ম, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে এই কৃতকার্যটা কি হয় না ওই পদার্থটার মধ্যে, ওই তারের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। এবং আমরা দেখব যে একটা যখন ধরা যাক আমরা আসি পরপর, আমরা যখন কোনো বস্তু একটা তার দৈর্ঘ্য হচ্ছে, প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল, তার উপর এফ বল প্রযুক্ত হলো, বস্তুটার ক্ষেত্রফল হচ্ছে, ওই তারটার ক্ষেত্রফল প্রস্থচ্ছেদ হচ্ছে এ, এবং তার ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো স্মল এল। তাহলে ওই বস্তুটার ওপর প্রযুক্ত বল এ, এফ, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এল। তাহলে প্রযুক্ত বল, আর আমরা পড়েছি যে প্রযুক্ত বলের প্রভাবে কৃতকার্য হচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবো যে এই যে স্থিতিস্থাপকতা যে বলটা, এই এফ বলটা হচ্ছে প্রযুক্ত বল, আর এর ভেতরে যে স্থিতিস্থাপক বল হয় সেই স্থিতিস্থাপক বলটাকে আমরা এফ ই নাম দিয়েছিলাম, যেটা একে অপরের সঙ্গে সমান ও বিপরীত। তাহলে দেখা যাবে এফ বল যে কৃতকার্য করবে, এফই বলও কিন্তু সেই একই পরিমাণ কৃতকার্য করবে, কিন্তু সেটা হবে ঋণাত্মক কৃতকার্য। এবং এই এফই বল ঋণাত্মক কৃতকার্য যেটা হবে, সেক্ষেত্রে কিন্তু
কি হবে না স্থিতিশক্তিটা কিন্তু যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ স্থিতিশক্তির পরিমাণটা কিন্তু ধনাত্মকই হবে। আচ্ছা, এরপর যে বিষয়টা আমরা বলছি সেটা হচ্ছে এই যে আমরা বলটা যখন দণ্ডটা রয়েছে এল দৈর্ঘ্যের, তার উপর প্রথম আমরা যখন বলটা প্রযুক্ত করছি, ধীরে ধীরে বল প্রযুক্ত করতে করতে যখন আমরা 0 থেকে বলটার মান বাড়িয়ে 0 করলাম, তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি 0 থেকে এল হলো। তাহলে এল দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত গড় বল বা গড় স্থিতিস্থাপক বল সেটা কি হয়ে যাবে 0 প্লাস Fe ডিভাইডেড বাই 2, তার মানে হাফ Fe হলো। এরপর তাহলে আমরা যদি এখানে আমরা প্রযুক্ত বলের করি, অর্থাৎ প্রযুক্ত বল কৃতকার্য সমান সমান আমরা কি লিখতে পারি, কৃতকার্য নেগেটিভ হবে, তাহলে মাইনাস হাফ Fe হচ্ছে বল ইন্টু তার যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে সেটা হচ্ছে এল। তাহলে এটাই হয়ে যাচ্ছে প্রযুক্ত বলের জন্য কৃতকার্য বা স্থিতিস্থাপক বলের জন্য কৃতকার্য। প্রযুক্ত বল হলে কি হবে, প্রযুক্ত বল হলে হবে হাফ এফ ইন্টু এল। দুটো রাশিমালা একই, মান একই, শুধু নেগেটিভ সাইনটা আমরা জানি। স্থিতিস্থাপক বলের সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি সবসময় অভিমুখটা উল্টো বলে একটা মাইনাস সাইন আসে। এরপর আমরা এখন এই এফির ভ্যালুটা কি জানতে গেলে আমাকে একটা ইয়ং মডিউলাস আমরা জানি, কোনো দৈর্ঘ্য যখন বৃদ্ধি করছে। ইয়ং মডিউলাস কি, আমরা আয়তন কোনো বস্তুর পীড়ন ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন এফ বাই এ ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে কি হয় এফ ইন্টু এল বাই এ ইন্টু এল। তাহলে এখান থেকে এফ ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি ওয়াই এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এখন এই এফ, এটা যদি এফ ই হয় তাহলে এটা একটা মাইনাস সাইন আর কিছুই না। তাহলে আমি কৃতকার্যের জায়গায় যদি এই মানটা বসিয়ে দিই, এখান থেকে আমরা যদি আসি তাহলে কৃতকার্য হচ্ছে মাইনাস হাফ এফির ভ্যালুটা হচ্ছে ওয়াই এ এল বাই এল ইন্টু এল। তাহলে দেখা যাচ্ছে কৃতকার্য ডাব্লিউ সমান সমান মাইনাস হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। তাহলে এই রাশিমালাটা আমরা কৃতকার্যে পাচ্ছি। এবং এখান থেকে আমরা যেটা করতে পারি যে স্থিতিশক্তি, কৃতকার্য মানে স্থিতিশক্তি, তাহলে স্থিতিশক্তি কত হবে, তারটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য ওই তারটার মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে মাইনাস অফ মাইনাস এইটা হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। তাহলে এটা হয়ে গেল হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। এবারে একটা বিষয় যেটা হয় সেটা সবসময় হয় একক আয়তনে কতটা স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে ওই তারটার একক আয়তনে। তাহলে সেটা যদি আমাকে করতে হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা ওই তারটার যে আয়তন সেটা দিয়ে ভাগ করব। আয়তন কত, তার দৈর্ঘ্য হচ্ছে, প্রস্থচ্ছেদ হচ্ছে এ, দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে আয়তন কত হবে এ ইন্টু এল। তাহলে আমরা লিখব প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি, সঞ্চিত স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি ইউনিট ভলিউমে। তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি না হাফ অফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল, একে আমরা ডিভাইডেড করছি এ ইন্টু এল দিয়ে। তাহলে দেখো তো কাটাকুটি হয়ে কি পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে ওয়াই এল স্কোয়ার হাফ অফ ক্যাপিটাল এল স্কোয়ার, এই অংশটা আমরা পাচ্ছি 2l স্কোয়ার। এবারে এইটাকে একটু যদি সাজিয়ে গুছিয়ে লিখি, সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে দেখো, হাফ আমরা পেয়েছি ওয়াই এল বাই এল এই অংশটা ইন্টু এল বাই এল। দেখো তো এটা লেখা যায় নাকি, ওয়াই এল বাই এল ইন্টু এল বাই এল। এই জিনিসটা কি, ওয়াই এল বাই এলটা কি জিনিস, আমরা ওয়াই এর রাশিমালা পেয়েছিলাম এফ বাই এ ডিভাইডেড বাই এল বাই এল, মনে আছে? এইবার আমি এটাকে এর সঙ্গে গুণ করে দিচ্ছি, তার মানে আমরা পাচ্ছি কি না ওয়াই ইন্টু এফ বাই এ সমান সমান পাচ্ছি
y ইন্টু এল বাই এল। তাহলে y ইন্টু এল বাই এলটা আসলে কি? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, যেটাকে আমরা কি বলছি? অনুদৈর্ঘ্য পীড়ন বলছি। তাহলে এই পীড়ন আর এটা কি? একক দৈর্ঘ্যে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি করছে, বিকৃতি। তাহলে দেখা গেল প্রতি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি আসলে কি? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে এটা আমরা মনে রাখবো একটা রাশিমালা হিসাবে, ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। ছাত্রীরা, এখনো পর্যন্ত আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে বিভিন্ন স্থিতিস্থাপক যে ধ্রুবকগুলো পড়েছি, যেমন প্রথমে ইয়ং মডিউলাস পড়েছি, বাল্ক মডিউলাস পড়েছি, রিজিডিটি মডিউলাস, এবং নতুন আজকে যেটা শিখলাম পয়সা রেশিও। তাহলে এই যে ধ্রুবকগুলো, স্থিতিস্থাপক কনস্ট্যান্টগুলো, তাদের মধ্যে পারস্পরিক কি সম্পর্ক আছে? তাহলে রিলেশন অ্যামং ডিফারেন্ট ইলাস্টিক কনস্ট্যান্ট, তাদের মধ্যে আমরা সম্পর্কগুলো দেখে নিই। এই সম্পর্কগুলো আমরা মনে রাখবো এবং এখান থেকে আমরা সিগমা, অর্থাৎ আমরা যে পয়সা রেশিও পড়েছি তার রেঞ্জটা দেখব, যে কত তার ভ্যালুটা থাকে। তাহলে চলো আমরা দেখে নিই এই যে ফাই, সিগমা, বাল্ক মডিউলাস, রিজিডিটি মডিউলাস, এদের মধ্যেকার সম্পর্ক কি। তাহলে চারটে সম্পর্ক আমরা এইভাবে মনে রাখতে পারি। প্রথম সম্পর্কটা হচ্ছে না সিগমা ইজ ইকাল টু 3k minus 2n divided by 6k plus 2n। পরেরটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে y is equal to 9nk divided by 3k plus n। 3 নম্বর সমীকরণটা আমরা লিখে নিই পরপর, আমরা এইভাবেই মনে রাখবো, y by 2n is equal to 1 plus sigma। আর 4 নম্বরটা হচ্ছে y by 3k is equal to 1 minus 2 sigma। তাহলে এই চারটে যে রিলেশন আমরা লিখলাম, সেই রিলেশনগুলো দেখা যাচ্ছে যে চারটে রিলেশন চারভাবে বিভিন্ন কনস্ট্যান্টগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সিগমা ইজ ইকাল টু 3k minus 2n 6k plus 2n। এই যে সম্পর্কটা দেখতে পাচ্ছি, এখানে সিগমার সঙ্গে কে অর্থাৎ পয়সা রেশিওর সঙ্গে আছে বাল্ক মডিউলাস এবং রিজিডিটি মডিউলাসের রিলেশন। নেক্সট আছে ইয়ং মডিউলাসের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পয়সা, বাল্ক মডিউলাস এবং রিজিডিটি মডিউলাসের মধ্যে আমরা রিলেশন পাচ্ছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ং মডিউলাস, রিজিডিটি মডিউলাস আর পয়সা রেশিওর মধ্যে সম্পর্ক। আর লাস্টলি ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস আর পয়সা রেশিওর মধ্যে সম্পর্ক। তাহলে এই সম্পর্কগুলো আমরা মনে রাখতে পারি। এখান থেকে হয়তো রিলেশন লিখতে দিতে পারে বা অঙ্ক আসতে পারে, যেরকমভাবেই আসুক না কেন, আমরা সম্পর্কগুলো আমাদের মনে থাকলে আমরা অন্য যে কোনো দুটো দেয়া থাকলে আমরা অন্যটা কিন্তু এখান থেকে সহজেই বার করতে পারবো। আর দেখো তিনটে করে সম্পর্ক, ফলে 4 নম্বরটা কিন্তু আমি যদি এই তিনটের মধ্যে ভ্যালুগুলো ঠিকঠাক করে পুট করি, তাহলে অন্য যে 4 নম্বরটা এখানে নেই সেটাও কিন্তু অন্য রিলেশন থেকে বার করতে পারবো। এখন আমরা এই যে বিষয়টা দেখছি 3 ও 4 নম্বরে, আমরা দেখবো রেঞ্জটা কি, সিগমার সীমা বা রেঞ্জ, এর মান কোন রেঞ্জের মধ্যে হচ্ছে। তাহলে y by 2n ইয়ং মডিউলাস আর রিজিডিটি মডিউলাসের দ্বিগুণের যে অনুপাত, এটা কি হয়? অলওয়েজ পজিটিভ হয়। অলওয়েজ পজিটিভ হওয়ার অর্থ কি? এটা গ্রেটার দ্যান 0। তাহলে যেই এটা গ্রেটার দ্যান 0 হলো, তাহলে লেফট হ্যান্ড সাইডটা গ্রেটার দ্যান 0, তাহলে রাইট হ্যান্ড সাইডটা কি হবে? 1 প্লাস সিগমা, এটাও গ্রেটার দ্যান 0 হবে। এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে সিগমা গ্রেটার দ্যান প্লাস 1টা ওইদিকে গিয়ে -1, তাহলে সিগমার ভ্যালুটা অলওয়েজ -1 এর থেকে কিন্তু বড়, ঠিক আছে? নেক্সট হচ্ছে এখানেও তাই ফোর্থ যে সমীকরণটা রয়েছে y by 3k, এটাও তাই ইয়ং মডিউলাস আর বাল্ক মডিউলাসের 3 গুণের যে অনুপাত, এটাও কিন্তু অলওয়েজ কি হবে? পজিটিভ হবে, তাহলে গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এখান থেকে আমরা পেতে পারি কি 1 minus 2 সিগমা, এটাও গ্রেটার দ্যান 0। তাহলে যেই 1 minus 2 সিগমা গ্রেটার দ্যান 0 হলো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে -2 সিগমা গ্রেটার দ্যান -1, প্লাস 1টা ওইদিকে গেল। তাহলে মাইনাস সাইন থাকলে আমরা এটা পড়েছি ছোটবেলাকার জিনিস, 2 সিগমা লেস দ্যান 1 হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আমরা পেতে পারি
লাস্টলি সিগমা লেস দ্যান হাফ। তাহলে দেখা যাচ্ছে সিগমার ভ্যালুটা -1 এর থেকে বড় কিন্তু হাফের থেকে ছোট। এবার আমরা যদি এটাকে একসঙ্গে করে লিখি তাহলে রেঞ্জটা পেয়ে যাব, সিগমার যে সীমাটা পাচ্ছি -1 এর থেকে বড়, -1 এর থেকে বড় এভাবে লিখব, সিগমা -1 এর থেকে সিগমাটা বড় আর হাফের থেকে ওর ভ্যালুটা ছোট। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে সিগমার ভ্যালু অলওয়েজ পজিটিভ হয়, ফলে এই -1 বললে আমাদের মনে হতে পারে যে -0.5 কি হতে পারে, তাহলে কখনোই না। সিগমা ভ্যালু সবসময়, পয়সা রেশিও সবসময় কি হবে, পজিটিভ একটা ভ্যালু হবে এবং যার মানটা মোটামুটি 0.2 0.3 এরকম রেঞ্জের হয়। সুতরাং আমরা এটা মনে রাখবো, এটাকে আমরা ঠিক করে যদি লিখি 0 থেকে সিগমার ভ্যালুটা বড় আর 0.5 তার থেকে কিন্তু ছোট, তাহলে এই রেশিওটার কথা, এই রেঞ্জটার কথা আমরা মনে রাখবো। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। প্রথম ক্লাসে আমরা স্প্রিং এর বল ধ্রুবকের কথা আমরা পড়েছিলাম। স্প্রিং কনস্ট্যান্ট বা বল ধ্রুবক সেটা কি ছিল না, কোনো একটা স্প্রিং এর উপর যদি আমি পরপর ভার প্রযুক্ত করি তাহলে স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে, তাহলে সেই দৈর্ঘ্য বৃদ্ধি প্রযুক্ত ভারের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনাল টু X, এটা আমরা পেয়েছিলাম। এবং যখন প্রপোর্শনাল সাইন আমরা তুলছিলাম তখন আমরা কে বল ধ্রুবকের প্রসঙ্গ আমাদের এসেছিল, তার সংজ্ঞা আমরা কি পেয়েছিলাম না, একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকেই বলা হচ্ছে ওই বস্তুটার বা ওই স্প্রিংটার বল ধ্রুবক। তাহলে এখন আমরা দেখব যদি স্প্রিং এর বিভিন্ন কম্বিনেশন করা যায়, যেমন আমরা রোধের কম্বিনেশন ক্লাস 10-এ শিখে এসেছি, ঠিক সেরকমই স্প্রিং এর কম্বিনেশন করলে, অর্থাৎ এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদের একটা স্প্রিং এর বদলে একাধিক স্প্রিং এর কম্বিনেশন করে যন্ত্রপাতিগুলোকে বেশি ফ্লেক্সিবল বা বেশি প্রয়োজনীয় করে তোলা হয়। তাহলে সেই রকম ক্ষেত্রে সমবায়গুলো আমরা দেখে নিই যে কি রকম হতে পারে। তো প্রথমেই আমরা একটা জিনিস মনে রাখবো, স্প্রিং এর যে বল ধ্রুবক সেটা যেহেতু একটা ধ্রুবক, ফলে এর মান কিন্তু উপাদানের ওপর, স্প্রিংটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপর যেমন নির্ভর করবে, এবং আরও একটা বিষয়ের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে স্প্রিংটার আকৃতিটা কেমন, অর্থাৎ স্ট্রাকচারটা কেমন, সেই স্ট্রাকচারের ওপরও কিন্তু বল ধ্রুবকের মান নির্ভর করে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথম যে কম্বিনেশন শ্রেণী সমবায় সেটা দেখে নিই, কিভাবে এই শ্রেণী সমবায় বল ধ্রুবকগুলো একে অপরের সঙ্গে নির্ভরশীল। তাহলে শ্রেণী সমবায়ের যদি একটা ছবি আঁকা যায়, একটা দৃঢ় আলম্ব থেকে একটা স্প্রিং, যে স্প্রিংটার বল ধ্রুবক হচ্ছে K1, তার সঙ্গে ঠিক তার একটা প্রান্ত শেষ হয়েছে, একটা প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ, অপর প্রান্ত যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আরো একটা স্প্রিং যুক্ত করা হলো পরপর, এবং এটাকে বলা হচ্ছে শ্রেণী সমবায়, এবং এটার বল ধ্রুবক হচ্ছে K2। এখন এর উপর যদি একটা ভার বা বল প্রযুক্ত হয় তাহলে কি হবে, দুটো স্প্রিং এরই পরপর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, এবং ধরা যাক এর দৈর্ঘ্য বৃদ্ধি x1, এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো x2। তাহলে যেহেতু একই লাইনে যুক্ত, ফলে দৈর্ঘ্য বৃদ্ধিটা কি হবে, দুটোর যোগফলই হয়ে যাবে ওই কম্বিনেশনটার মোট দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমি ধরে নিচ্ছি শ্রেণী সমবায়ে যে দুটো স্প্রিং যুক্ত আছে তাদের উপর প্রযুক্ত বল প্রযুক্ত হওয়ার ফলে মোট দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে, মোট দৈর্ঘ্য বৃদ্ধি সেটা আমরা x ধরে নিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছি দুটো স্প্রিং দিয়ে তৈরি, যদি এখানে একাধিক স্প্রিং থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা একাধিক স্প্রিং এর প্রসঙ্গ আনতাম। তাহলে এই এক্সটা আসলে কি না, K1 প্রথম স্প্রিং এর জন্য দৈর্ঘ্য বৃদ্ধি x1 এবং দ্বিতীয় স্প্রিং এর জন্য দৈর্ঘ্য বৃদ্ধি x2, এই দুটোর যোগফলের সমান। সুতরাং আমরা লিখতেই পারি x = x1 + x2। এখন আমরা কি জানি, প্রযুক্ত বল জানি F, তাহলে দুটোর উপরই বল কিন্তু প্রযুক্ত হয়েছে, F পরিমাণ বল প্রযুক্ত হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি, আমরা এই সম্পর্কটা শিখেছি যে F = K × X। তাহলে এখানে আমি x1 আর x2, তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি x = x1 এর জায়গায় আমরা লিখতে পারি F/K। তাহলে ঠিক এইভাবে F/ প্রথম স্প্রিংটার জন্য বল ধ্রুবক K1, দ্বিতীয় স্প্রিংটার জন্য বল ধ্রুবক K2। তাহলে আমরা এইভাবে x1 x2 কে প্রকাশ করলাম।
এইবার একটু ভাবো, যদি এই স্প্রিংটার পরিবর্তে আমি একটাই স্প্রিং ব্যবহার করতাম এবং তার উপর এফ বল প্রযুক্ত হতো এবং তার দৈর্ঘ্য বৃদ্ধি এক্স হতো, তার স্প্রিং কনস্ট্যান্ট কে হতো, তাহলে আমরা কি লিখতে পারতাম? এই এক্স এর পরিবর্তে আমরা ঠিক এখান থেকে লিখতে পারতাম, অর্থাৎ তুল্য, যখন আমি এই দুটোর পরিবর্তে যখন আমি একটা তুল্য স্প্রিং বসাবো, ইকুইভ্যালেন্ট স্প্রিং বসাবো, তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি এক্স হলে আমরা তখন এখানে লিখতেই পারি এফ বাই কে ইজ ইকাল টু এফ বাই কে ওয়ান প্লাস এফ বাই কে টু। তাহলে তিনটেতেই এফ কমন, এফটা যদি ক্যান্সেল হয় তাহলে 1/k ইজ ইকাল টু 1/k1 প্লাস 1/k2। এখান থেকে আমরা লিখতে পারি k1 k2 k1 প্লাস k2। তাহলে আমরা দেখতে পেলাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে k, যেটাকে আমরা তুল্য বল ধ্রুবক বলছি, ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট, সেই k এর ভ্যালুটা হয়ে যায় k1 k2, যেটা এটা রেসিপ্রোকাল k1 প্লাস k2, অর্থাৎ এই মানটার সঙ্গে সমান হচ্ছে। দুটো আলাদা আলাদা স্প্রিং কনস্ট্যান্টের গুণফল ডিভাইডেড বাই দুটো সমষ্টি আমরা করছি যখন। এবারে যদি আমরা বলি যে একাধিক স্প্রিং আছে, ধরো 10টা স্প্রিং আছে বা 12টা স্প্রিং আছে বা 4টে স্প্রিং আছে, তাহলে এক্ষেত্রে আমরা n সংখ্যক স্প্রিং এর ক্ষেত্রে এই কেটাকে কিভাবে লিখতে পারি? শ্রেণী সমবায় যখন তারা থাকবে আমরা এইভাবে লিখতে পারি, তুল্য কে 1/k ইকুইভ্যালেন্ট সেটা হয়ে যাবে সামেশন অফ 1/ki, যেখানে i এর ভ্যালু কি হবে 2 to n, যাই আমরা লিখি না কেন, বা kn লিখতে পারি। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সামেশন অফ সমস্ত 1/k এর সমষ্টির সমান। ঠিক আছে, এরপর আমরা চলে যাব প্যারালাল কম্বিনেশনে। এখন আমরা সমান্তরাল সমবায়ে কিভাবে স্প্রিং কনস্ট্যান্ট গুলো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হবে দেখে নেব। সেখানে আমি দুটো স্প্রিংকে ঠিক এইভাবে ঝোলানো হয়েছে, অর্থাৎ তাদের দুই প্রান্ত একটা নির্দিষ্ট দৃঢ় অবলম্বের সঙ্গে যুক্ত রয়েছে, আর অপর প্রান্তগুলো একটা পয়েন্টে যুক্ত হয়েছে এবং ওই পয়েন্টে একটা কমন বল প্রযুক্ত হচ্ছে, যেটাকে আমরা এফ বল বলছি। হলো, তাহলে দুটো স্প্রিং যার দুটো প্রান্ত একে অপরের সঙ্গে যুক্ত এইভাবে, এবং তাদের শেষ প্রান্তে যেটা আলম্বের বিপরীত প্রান্ত, সেখানে আমরা এফ বল প্রযুক্ত করলাম। তাহলে কি ঘটনা ঘটবে? ওই এফ বল কি হয়ে যাবে? ওই বিন্দুতে দুটো ভাগে বিভক্ত হবে, অর্থাৎ এখানে এই প্রথম স্প্রিংটা যার স্প্রিং কনস্ট্যান্ট k1, দ্বিতীয় স্প্রিংটা যার স্প্রিং কনস্ট্যান্ট k2, এর উপর f1 বল ধরি প্রযুক্ত হচ্ছে, এর উপর f2 বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এবং তারা সম্মিলিতভাবে একসঙ্গে কিভাবে f বল ওই টোটাল কম্বিনেশনটার উপর প্রয়োগ করছে। এখন এই দুটো বলের মিলিত এফেক্ট কি হবে, বা f বলের এফেক্ট এই দুটো স্প্রিং এর উপর কি হবে? তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, যাকে আমরা x ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই x দৈর্ঘ্য বৃদ্ধি f বল প্রযুক্ত হওয়ার ফলে হয়েছে। আমরা তাহলে এখানে কি লিখতে পারি? আমরা দেখতেই পেলাম যে f বলটা দুটো ভাগে বিভক্ত হয়েছে, f1 প্লাস f2 তে বিভক্ত হয়েছে। আর আমরা এটাও জানি যে f1 মানে কি? প্রথম স্প্রিং এ প্রযুক্ত বল, সেটা প্রথম স্প্রিং কনস্ট্যান্ট ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি x তার সঙ্গে সমান, তাহলে আমরা লিখতে পারি k1 ইনটু x এর সঙ্গে সমান। একইভাবে দ্বিতীয় স্প্রিং এও আমরা কি দেখতে পাচ্ছি? তার স্প্রিং কনস্ট্যান্ট k2 এবং দৈর্ঘ্য বৃদ্ধিও x হয়েছে। দুটোর ক্ষেত্রেই আমরা কম্বাইন যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটাকে আমরা x ধরছি এবং দু ক্ষেত্রেই তার ভ্যালুটা xই হবে। সুতরাং এখন যদি এই দুটো স্প্রিং এর পরিবর্তে একটাই স্প্রিং আমি ব্যবহার করতাম এবং তাতে যদি দৈর্ঘ্য বৃদ্ধি x হতো, তাহলে আমরা কি লিখতে পারতাম? এবং ওই স্প্রিংটার তুল্য এই দুটোর যে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট, তাকে যদি k লিখতাম, তাহলে আমরা এখন লিখতে পারতাম যে k ইনটু x ইজ ইকুয়াল টু k1x প্লাস k2x, অর্থাৎ তিনটেতেই x কমন, ক্যান্সেল হয়ে গেলে k ইজ ইকুয়াল টু k1 প্লাস k2। তাহলে আমরা আবার দেখলাম যে যদি সমান্তরাল সমবায়ে কোনো দুটো স্প্রিং থাকে, সেক্ষেত্রে তাদের তুল্য স্প্রিং কনস্ট্যান্ট কি হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টের সমষ্টির সমান হবে। তাহলে একাধিক স্প্রিং থাকলে কি হবে? তখন আমরা লিখব k বিভিন্ন কম্বিনেশনের যোগফল। ঠিক আছে, kn লিখতে পারি।
তাহলে এইভাবে আমরা বিভিন্ন অঙ্ক যখন আসবে কম্বিনেশন দিয়ে আমরা সহজেই এগুলো করতে পারবো। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। এখন আমরা দেখব এই যে এত ইলাস্টিক প্রপার্টিজ আমরা পড়লাম, তাহলে কঠিন, তরল আর গ্যাসের এই ইলাস্টিক প্রপার্টিজগুলোর মধ্যে আমরা কম্প্যারিজন করব, অর্থাৎ কঠিন, তরল ও গ্যাসের স্থিতিস্থাপক ধর্মের তুলনাগুলো যদি আমরা পরপর একটু মনে করি। আমরা কি কি মডিউলাস পেয়েছি, কি কি গুণাঙ্ক পেয়েছি? একটা পেয়েছি, প্রথম যে আমরা তুলনাটা করব সেটা হচ্ছে বিভিন্ন মডিউলাসগুলো দিয়ে আমরা যদি তুলনা করি, আমরা y পেয়েছি, k পেয়েছি, n পেয়েছি, এই স্থিতিস্থাপক গুণাঙ্কগুলোর কথা আমরা পড়েছি। তাহলে আমরা দেখেছি যে কোনো কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে কঠিন আর তরলের কি, কঠিনের কি কিন্তু শুধুমাত্র কি আছে, নির্দিষ্ট আকার আছে। তরল এবং তোমার গ্যাসীয় পদার্থের কিন্তু নির্দিষ্ট আকার নেই, কিন্তু এদের নির্দিষ্ট আয়তন আছে। তার মানে আমি কঠিনের ক্ষেত্রে যেহেতু তার নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, দৈর্ঘ্য রয়েছে ঠিক একদম, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে এই 3 ধরনের মডিউলাসটা কিন্তু পাচ্ছি, অর্থাৎ দৃঢ়তা গুণাঙ্ক, ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস আর রিজিডিটি মডিউলাস। তাহলে এটা কঠিনের 3টে প্রপার্টি কিন্তু কঠিনের জন্য প্রযোজ্য, কিন্তু তরল আর গ্যাসীয় পদার্থের শুধুমাত্র আয়তন আছে, নির্দিষ্ট কোনো আকার নেই। ফলে তরল আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই এই ইয়ং মডিউলাসটাকে বিচার করতে পারবো না। আবার তরলের ক্ষেত্রেও আমরা কেটাকে, অর্থাৎ এই যে বাল্ক রিজিডিটি মডিউলাসটা পাবো না। শুধুমাত্র আয়তন বিকার গুণাঙ্কটাই আমি তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা আলোচনায় আনতে পারছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 3টে গুণাঙ্কের মধ্যে সবথেকে সাধারণ যে গুণাঙ্ক, অর্থাৎ 3 জনের জন্যই প্রযোজ্য, সেটা কোনটা হলো? এটা হচ্ছে বাল্ক মডিউলাস বা কে, আয়তন বিকার গুণাঙ্ক। এটা হচ্ছে পদার্থের সাধারণ ধর্ম বা সাধারণ স্থিতিস্থাপক গুণাঙ্ক। 2 নম্বর পয়েন্ট আমরা পড়েছিলাম যে সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি। সেটা কি না, কঠিন এবং তরলের ক্ষেত্রে আবারও সেই একই প্রসঙ্গ। কঠিন আর তরলের ক্ষেত্রে যখন তাদের আয়তন পরিবর্তনের প্রসঙ্গ আসে, তখন কিন্তু অল্প আয়তন পরিবর্তনের জন্য প্রচুর বল প্রযুক্ত হয়। অর্থাৎ কঠিন আর তরলের ক্ষেত্রে কে এর ভ্যালুটা অত্যন্ত বেশি হয়, ফলে এর কম্প্রেসিবিলিটিটা কিন্তু 1/k যেটা, সেটা কিন্তু অনেক কম হয়। এবং গ্যাসের ক্ষেত্রে এই কে এর ভ্যালু খুব অল্প বল প্রয়োগেই কিন্তু তার আয়তনের পরিবর্তন ঘটানো সম্ভব। সুতরাং এর কে এর ভ্যালু কম হয়, কিন্তু কম্প্রেসিবিলিটিটা কি হবে, সেক্ষেত্রে কিন্তু এই 1/k এর ভ্যালুটা বেশি হয়ে যায়। কার ক্ষেত্রে? তরল গ্যাসের ক্ষেত্রে। তাহলে এই প্রপার্টিজ দিয়ে কিন্তু আমাদের এর তুলনা করতে পারি। আর 3 নম্বর যেটা আমরা বলতে পারি, এই যে এন, রিজিডিটি মডিউলাসের কথা আমরা বারবার বলছি, অর্থাৎ একটা স্পর্শক, ট্যানজেনশিয়াল যদি ফোর্স আমরা কঠিনের ওপর প্রয়োগ করি, তাহলে কি হচ্ছে, তার কৃন্তন বলের উদ্ভব ঘটছে এবং তার আকৃতির একটা পরিবর্তন ঘটছে, আয়তন কিন্তু সেম থাকছে। কিন্তু তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তার উপরতলে যদি আমরা এরকম সামান্য কৃন্তন বল যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে কি হয়, ওই তরল আর গ্যাসীয়টা ফ্লুইডে পরিণত হয়, অর্থাৎ প্রবাহী রূপে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। সুতরাং যখনই তার উপর কোনো স্পর্শক বল বা ট্যানজেনশিয়াল ফোর্স প্রযুক্ত হবে, কোন কোন ক্ষেত্রে, তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাদের কি হবে, তারা কিন্তু প্রবাহী রূপে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কিন্তু কঠিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রেই কৃন্তন বলের কিন্তু একটা প্রসঙ্গ চলে আসছে, অর্থাৎ রিজিডিটি মডিউলাস শুধুমাত্র কঠিনের ধর্ম। ঠিক আছে, তাহলে এই 3টে বিষয় দিয়ে কিন্তু আমরা এদের তুলনাগুলো করব। চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকে। আমরা চলে এসেছি পীড়ন বিকৃতির লেখচিত্র কি রকম ভাবে আমরা আঁকবো, বা এগুলো পীড়ন আর বিকৃতি পারস্পরিক সম্পর্ক কিভাবে আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে পারি, এবং স্থিতিস্থাপক সীমাও আমরা যদি লেখচিত্রের সাহায্যে দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো। এখানে আমি বিকৃতি আর পীড়নের যে লেখচিত্র সেটা এঁকেছি এবং তার বিভিন্ন বিন্দুর অবস্থানগুলো আমরা এঁকেছি। ও বিন্দু, এ, বি এবং সি। দেখা যাচ্ছে ও থেকে এ পর্যন্ত এই যে অংশটা, এই অংশটা একটা স্ট্রেট লাইন, একটা সরল রেখা। অর্থাৎ যখনই বিকৃতি কোনো বস্তুর ওপর
একটা বল প্রযুক্ত হচ্ছে তার আয়তন বিকারের বা তার আকৃতি বা আয়তনের পরিবর্তনের জন্য, বিকৃতির জন্য, সেক্ষেত্রে কি হচ্ছে, সেই পীড়ন এবং বিকৃতি একে অপরের সঙ্গে সমানুপাতিক হচ্ছে এবং এটা কতক্ষণ হবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। অর্থাৎ এই ও এ রেঞ্জটা আমাদের স্থিতিস্থাপক সীমাটা বলে দিচ্ছে বা স্থিতিস্থাপকতাটা নির্দেশ করছে। তাহলে আমরা প্রথম যেটা পাচ্ছি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ও এ রেঞ্জটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা, যেখানে কিন্তু পদার্থের উপর বল প্রযুক্ত হলে তার কিন্তু বিকৃতি ঘটছে এবং বল যখন উইথড্র করে নেওয়া হচ্ছে, অপসারিত হচ্ছে, সে আবার আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে এটা কিন্তু স্থিতিস্থাপকতা ধর্মকে প্রকাশ করছে। আর ও এ হচ্ছে স্থিতিস্থাপক সীমা। নেক্সট আমরা 2 নম্বর যেটা পড়ছি সেটা হচ্ছে কি না, স্থিতিস্থাপকতা এখানে কিন্তু খানিকটা হলেও, অর্থাৎ পরে এ বিন্দুকে যখন আমরা ছাপিয়ে যাচ্ছি, এটাকে আমরা নমনীয়তা বা প্লাস্টিসিটি বলছি। নমনীয়তা বা প্লাস্টিসিটি সেটা কি না, যখন আমি স্থিতিস্থাপক সীমা এ পেরিয়ে গেলাম, এ বিন্দু, অর্থাৎ সেক্ষেত্রে বল প্রযুক্ত হচ্ছে আর বস্তুর কি হচ্ছে, বস্তু কিন্তু যে হারে তার পীড়ন প্রয়োগের ফলে বিকৃতি ঘটছিল, এখন সেই হারটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আগের তুলনায় বেশি হারে কিন্তু বিকৃতি ঘটবে। একই বল প্রযুক্ত হওয়ার সত্ত্বেও এ বিন্দু যেহেতু পেরিয়ে গেছে, স্থিতিস্থাপকতা সীমা যখন সে পেরিয়ে গেছে, বস্তুটার উপর প্রযুক্ত বল একই হারে হলেও কিন্তু তার বিকৃতি বা দৈর্ঘ্য বৃদ্ধি বা আয়তনের পরিবর্তন, এই সব কিছু কিন্তু কি হবে, তার কিন্তু বেশি হবে। অর্থাৎ আগের তুলনায় আগের হারটা কিন্তু অনেক বেড়ে যাবে। এই যে জায়গাটা এ থেকে বি অবধি, এই বিন্দুটাকে বলা হচ্ছে নমনীয়তা বিন্দু বা নমনীয়তা রেঞ্জ। অর্থাৎ এখানে প্লাস্টিসিটি, প্লাস্টিকের মতো নমনীয়র মতন আচরণ করবে। অর্থাৎ কি, আমরা যখনই উইথড্র করব বলকে, যে বল প্রযুক্ত হয়েছিল তাকে যখনই অপসারিত করব, সে কিন্তু পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসবে না, কিছুটা স্থায়ী বিকৃতি কিন্তু সেখানে লক্ষ্য করা যাবে। সুতরাং এই এবিটা হয়ে যাচ্ছে নমনীয়তা বা প্লাস্টিসিটির রেঞ্জ। এবারে আমাদের বক্তব্য হচ্ছে এটা কতক্ষণ চলবে, মানে একই হারে আমি বল প্রযুক্ত করছি এবং তার মধ্যে অল্প অল্প স্থায়ী বিকৃতি থেকে যাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এইভাবে যত আমি বিয়ের দিকে যাব তত কিন্তু বিকৃতির পরিমাণ বাড়বে, অর্থাৎ অনেক বেশি বিকৃতি কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে। এবং আমরা মনে রাখবো এই এ আর বি বিন্দু কিন্তু অনেকটা দূরে নয়, এরা কিন্তু খুব কাছাকাছি দুটো বিন্দু, খুবই অল্প ব্যবধান, অর্থাৎ খুব অল্প জায়গা জুড়ে এই নমনীয়তা বিষয়টা কিন্তু থাকছে। 3 নম্বর যেটা, অর্থাৎ বি বিন্দু, যেটাকে আমরা নতি বিন্দু বলছি, এই বি বিন্দুতে কি ঘটনা ঘটছে, প্রসার্যতা ঘটছে। নতি বিন্দু, ইয়েল্ড পয়েন্ট বা প্রসার্যতা। সেটা কি না, এই বি বিন্দুতে পৌঁছিয়ে যেটা ঘটছে, যেটা অল্প অল্প স্থায়ী বিকৃতি রেখে যাচ্ছে যখনই আমরা বল অপসারিত করছি, এইবার কি ঘটনা ঘটবে, বি বিন্দুতে গিয়ে কিন্তু হঠাৎ করে এক খুব অল্প পরিমাণ পীড়নের ফলে ওর বিকৃতিটা অনেক বেশি হবে। অর্থাৎ খুব অল্প বল প্রযুক্ত হয়েছে কিন্তু ওর যে দৈর্ঘ্য প্রসারণ সেটা কিন্তু অনেক গুণ বেশি। তাহলে এই ঘটনাটা যেখানে ঘটবে সেখানে কি হবে না, যখনই বল অপসারিত হবে সে কিন্তু ওই অবস্থাতেই থেকে যাবে, সেই যে বিন্দুটা, অর্থাৎ সেখানে আমরা প্রসার্যতা বলছি। এটা আসলে কি না, কোনো বস্তু, কোনো কঠিন বস্তু তখন লিকুইড বা ফ্লুইডে পরিণত হচ্ছে এবং এখানে আমরা বি বিন্দুতে সেই নতি বিন্দুটা পাচ্ছি। আর লাস্ট বি বিন্দুকে যদি আমরা ক্রস করে যাই, অর্থাৎ এই যে বিসি, সেটা হচ্ছে তোমার সহন সীমা, অর্থাৎ এই বি থেকে সি পর্যন্ত আমরা যখনই অল্প বল প্রয়োগ করছি তখনই এই প্রসার্যতা ধর্মটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই সি বিন্দু হচ্ছে অন্তিম বিন্দু, মানে এখানে কি হবে না, যখনই আমি বস্তুটাকে এর থেকেও বেশি বল প্রযুক্ত করব, অর্থাৎ পীড়ন তৈরি হবে, সে কিন্তু ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে, তার মধ্যে কিন্তু বিকৃতি কোনোভাবেই ঘটবে না, পুরোভাবেই স্থায়ীভাবে সেটা ছিঁড়ে বা ভঙ্গুর হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এই জিনিসটা আমরা মনে রাখবো। এটাকে বলা হচ্ছে এই যে অবস্থাটা যেখানে সহন সীমা, অর্থাৎ সহন সীমার জায়গাটা কোনটা, সি
সি এর পরে যখনই আমি এর থেকে বেশি বল প্রযুক্ত করলে ওই স্প্রিংটা ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আর লাস্ট যেটা আমাদের বলার সেটা হচ্ছে ভঙ্গুরতা। ভঙ্গুরতাটা কি না, ভঙ্গুরতা হচ্ছে এমন একটা কাঁচ প্রচণ্ড ভঙ্গুর, এটার ওপর অল্প বল প্রয়োগ করলেই আমরা জানি ভেঙে যায়। তাহলে একটা যে কোনো বস্তুর ওপর এই সহনসীমার ওপরে আমি বল প্রয়োগ করলে সে আর সহ্য করতে পারছে না, যখন টুকরো টুকরো হয়ে গুঁড়ো হয়ে ভেঙে যাবে তাকেই আমরা তার ভঙ্গুরতার বিন্দু বলবো। ঠিক আছে, সেটা অবশ্যই সি এর পরে অবস্থিত। এরপর যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে স্থিতিস্থাপক অবসাদ অর্থাৎ ইলাস্টিক ফ্যাটিগ। সেটা কি আমরা মনে রাখতে পারি? স্থিতিস্থাপক, এটা আমাদের একটু মনে রাখা দরকার। অবসাদ সেটা আসলে কি না, স্থিতিস্থাপক অবসাদ জিনিসটা হচ্ছে দীর্ঘদিন ধরে যে রেল ইঞ্জিনের যে চাকাগুলো বা কলকারখানায় যে বড় বড় যন্ত্রপাতির যে চাকাগুলো হয়, মেশিনারিজগুলো যে রেলিংয়ের ওপর দিয়ে যায়, নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য যে রেলিংগুলো ব্যবহার করা হয়, এছাড়াও বিভিন্ন তারের অংশ বিশেষ, এখানে কি হয়, ভার প্রযুক্ত করতে করতে একটা একটু পুরনো হয়ে গেলে যেটা ঘটে যে যখনই প্রযুক্ত ভার কাজটা শেষ হলো, প্রযুক্ত ভার উইথড্র করা হয়, তখন কিন্তু সে তার আগের অবস্থায় ফিরে যেতে একটু সময় নেয়। তাহলে সে পুরোপুরি মানে সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম অবস্থায় স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকলেও, বল প্রযুক্ত স্থিতিস্থাপক সীমার মধ্যে হলেও সে কিন্তু তার একটু সময় নেয় ওই আগের অবস্থায় ফিরে যেতে। এই যে সময়টা ল্যাপস হচ্ছে, এই যে সময়টার মধ্যে একটা গ্যাপিং তৈরি হচ্ছে, একেই বলা হচ্ছে কি না স্থিতিস্থাপক বিলম্ব বা স্থিতিস্থাপক শৈথিল্য বা ইলাস্টিক হিস্টেরেসিস। তাহলে এই যে বিষয়টা, এটা আসলে কি না, ও কিন্তু কেন ফিরে যেতে পারছে না, যখনই আমি বলটাকে সরিয়ে নিচ্ছি সে কেন আগের অবস্থায় ফিরে যাচ্ছে না, কারণ তার মধ্যে কিন্তু অল্প অল্প করে একটা স্থায়ী বিকৃতি একটা ঘটছে। ফলে কি হচ্ছে, বল তুলে নিলেও কিছুটা বিকৃতি থেকে যাচ্ছে। এইভাবে দীর্ঘদিন যাওয়ার ফলে এই ইলাস্টিসিটি, স্থিতিস্থাপক বিলম্ব বিষয়টা ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা সময় কি হয় না, একটা বল প্রযুক্ত হওয়ার, স্থিতিস্থাপক পীড়ন প্রযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওর স্থিতিস্থাপক ধর্ম নষ্ট হয়ে যায়। এই যে বিষয়টা নষ্ট হয়ে যাওয়া, যেখানে আর কোনো স্থিতিস্থাপক গুণ তার বর্তমান থাকে না, যন্ত্রটির হয় ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, স্থিতিস্থাপক ধর্ম লোপ পায়, তাকেই আমরা সেই বিন্দুটাকে বলা বা সেই পয়েন্টটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক অবসাদ। ঠিক আছে, এরপর আমরা লাস্ট টপিক পড়বো আজকে, চলে যাচ্ছি নেক্সট টপিকে। এখন আমরা আদর্শ গ্যাসের স্থিতিস্থাপকতা জিনিসটা পড়বো, অর্থাৎ ইলাস্টিসিটি অফ আইডিয়াল গ্যাস। তোমরা আদর্শ গ্যাসের সমীকরণ পড়েছো, PV = nRT। এখন আমরা এখানে দুটো বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে সমষ্ণ আয়তন বিকৃতি গুণাঙ্ক অর্থাৎ আইসোথার্মাল বাল্ক মডিউলাস। সেটা আসলে কি, সমষ্ণ প্রক্রিয়া এবং আরেকটা প্রক্রিয়া হয় সেটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া বা অ্যাডিয়াব্যাটিক প্রসেস। সেই দুটো পদ্ধতি আমরা আদর্শ গ্যাসের যখন চ্যাপ্টার পড়বো সেখানে ডিটেলসে পড়বো। এখানে আমরা শুধু মনে রাখবো সমষ্ণ প্রক্রিয়ায় যে সমীকরণ আদর্শ গ্যাস মেনে চলে সেটা হচ্ছে PV = কনস্ট্যান্ট। এই অবস্থায় আয়তন বিকৃতি গুণাঙ্ক যখন আমরা পড়বো, তাহলে আয়তন সাপেক্ষে যদি এর আমরা করি, ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি দেখবো দেখো। তাহলে প্রথমেই P হচ্ছে ∆V এর সঙ্গে, আর এখানে আমরা পাবো V × dP dV = কনস্ট্যান্ট, যেহেতু এটা হয়ে যাবে 0। বোঝা গেল? তাহলে প্রথমে P সাপেক্ষে V এর ডেরিভেটিভ হচ্ছে 1, আবার V কনস্ট্যান্ট যখন থাকছে P এর ডেরিভেটিভ V সাপেক্ষে হয়ে যাচ্ছে dP dV = 0। এই অবস্থায় আমরা P যদি এইভাবে লিখি রাশিমালাটাকে, তাহলে দেখো কি লেখা যায়, এখানে লেখা যায় dP dV V লেখাই যায়। তাহলে এখন আমরা P সমান যেটা পাচ্ছি dP dV V, এই জিনিসটা কি, dP হচ্ছে আয়তন পীড়ন আর dV V হচ্ছে একক আয়তনে আয়তন বিকৃতি বা একক আয়তনে আয়তন বিকৃতি বলতে পারি আমরা। তাহলে আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি, একেই আমরা বলি বাল্ক মডিউলাস বা আয়তন বিকর গুণাঙ্ক। সেটা আসলে কি, আদর্শ গ্যাসের সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন বিকর গুণাঙ্কটা আসলে কি হয়, P। তাহলে P
বা ওই গ্যাসের ওপর প্রযুক্ত চাপ, তাহলে সেটাই আয়তন বিকর গুণাঙ্কের সঙ্গে সমান হচ্ছে। যেহেতু এটা আইসোথার্মাল প্রসেস, তাহলে এটাকে আমরা ইটি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ইটি হচ্ছে আয়তন বিকর গুণাঙ্ক, যেটা রাশিমালাতে আমরা দেখলাম সেটা পি এর সঙ্গে সমতুল্য, সেটা আমরা লিখে রাখি ইটি ইজ ইকুয়াল টু পি। নেক্সট আমরা যেটা দেখবো যে অ্যাডিয়াব্যাটিক অর্থাৎ রুদ্ধতাপ আয়তন বিকর গুণাঙ্ক, সেটা কি না, এক্ষেত্রে আমরা মনে রাখবো রুদ্ধতাপ প্রক্রিয়ায় আদর্শ গ্যাস যে সমীকরণটা মেনে চলে সেটা হচ্ছে কি পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবারে এখানে পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে আয়তন, আর গামা কি, গামা হচ্ছে সিপি বাই সিভি। সিপি হচ্ছে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, আর স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপের অনুপাত। তাহলে সিপি বাই সিভি হচ্ছে দুটো গ্যাসের আপেক্ষিক তাপের অনুপাত, এর মান 1.44 এর কাছাকাছি হয়। এগুলো আমাদের এখন জানার দরকার নেই। তাহলে এখন আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি ভি সাপেক্ষে, তাহলে কি পাবো, পি ইন্টু ডেরিভেটিভ হলে সবসময় তার ঘাতটা 1 কমে যায়, ঘাতটা ফার্স্টে সামনে আসে, তারপর ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 হলো। নেক্সট কি, এটা কনস্ট্যান্ট, তাহলে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ডিভি ইজ ইকুয়াল টু 0। কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। এইবার আমি সবাইকে গামা মাইনাস 1 দিয়ে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 দিয়ে ভাগ করে দিলাম দুটো পক্ষকে, তাহলে এটা হয় পি ইন্টু গামা, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 নিচে আছে, ক্যান্সেল হলো। তাহলে এখানে হচ্ছে ভি টু দি পাওয়ার গামা গামা মাইনাস 1 ইন্টু ডিপি ডিভি ইজ ইকুয়াল টু 0। এবারে এই জায়গাতে দেখো, এটা যদি ওপরে ওঠে, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1টা ওপরে উঠলে মাইনাস গামা প্লাস 1, প্লাস গামা মাইনাস গামা ক্যান্সেল হয়ে গিয়ে এই রাশিমালাটা স্টেপ কি হবে, এই রাশিমালাটা স্টেপ হয়ে যাবে ভি, তাই তো, গামা মাইনাস গামা প্লাস 1, গামা মাইনাস গামা প্লাস 1, তাহলে গামা গামা কেটে গিয়ে এটা ভি হয়। সুতরাং আমরা এখানে এই পরিবর্তে ভি লিখলাম আর ডিপি ডিভি লিখলাম। তাহলে একইভাবে আমরা যদি পরের স্টেপটা করি কি পাবো দেখো, তাহলে পি গামা ইজ ইকুয়াল টু মাইনাস ভি ডিপি ডিভি, এখান থেকে আমরা লিখতে পারি ডিপি বাই ডিভি বাই ভি। সুতরাং পি গামা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আয়তন বিকার, আয়তন বিকৃতি, আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা কি বলি, বাল্ক মডিউলাস, সেটা হয়ে যাচ্ছে, আমরা এক্ষেত্রে আমরা ইএস লিখব, ঠিক আছে। তাহলে ইএস হচ্ছে পি ইন্টু গামার সঙ্গে সমতুল্য। তাহলে দুটো রুদ্ধতাপ আয়তন বিকৃতি গুণাঙ্ক, যেটাকে আমরা ইএস দিয়ে প্রকাশ করছি, সেটার রাশিমালাতে দেখলাম একটা আছে চাপ এবং ওই তোমার আপেক্ষিক তাপের অনুপাত গামার গুণফলের সমান। তাহলে এখন যদি আমরা ই টিও জানি, সেটা পি এর সঙ্গে সমান, ইএস জানি, তাহলে আমরা যদি এই দুটোর মধ্যে সম্পর্ক পেতে চাই, তাহলে এই দুটোকে যদি একে অপরের সঙ্গে ডিভাইড করে দিই, তাহলে কি হবে দেখো, এখানে হয়ে যাবে পি গামা বাই পি অর্থাৎ গামা। এটাই হচ্ছে পরস্পরের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ায় আয়তন বিকর গুণাঙ্ক আর আইসোথার্মাল বা সমুষ্ণ প্রক্রিয়ায় আয়তন বিকর গুণাঙ্কের যে অনুপাত, সেটা হচ্ছে গামার সঙ্গে সমতুল্য, ঠিক আছে। ওকে, এখন আমরা একটা ছোট্ট অঙ্ক দিয়ে আজকে শেষ করব। জানি অনেকটা লেন্দি ভিডিও হয়ে গেল, তোমরা একটু সময় করে দেখো, কারণ এই চ্যাপ্টারটা না হলে অঙ্ক করানো হতো না। একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা কি না, বলেছে যে যে বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন ঘটলে, কোনো যে বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন ঘটলে আয়তন অপরিবর্তিত থাকে, তার পয়সা অনুপাত কত, অর্থাৎ পয়সা রেশিও বার করতে হবে। অনুদৈর্ঘ্য বিরণ ঘটছে কিন্তু আয়তন বিকৃতিটা, আয়তন অপরিবর্তিত থাকছে, সেক্ষেত্রে এর পয়সা রেশিওটা কি হবে। এটা 95, 2005, 2006, 94 এগুলোতে কিন্তু পরীক্ষায় এসেছিল। সুতরাং আমি এটা করাচ্ছি। তাহলে আমরা একটা বস্তু ধরে নিচ্ছি যার কিন্তু আয়তন পীড়নের তার উপর অনুদৈর্ঘ্য পীড়ন ঘটছে কিন্তু কোনো রকম আয়তন পরিবর্তন ঘটছে না। তাহলে আমরা এরকম একটা চোঙের কথা আমরা ধরতে পারি,
যে চোঙটার দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি L আর ব্যাস ধরে নিচ্ছি D, তাহলে এর আয়তন কত হবে? V is equal to pi d square by 4 into L. pi d square by 4 হচ্ছে এর ক্ষেত্রফল, বৃত্তাকার তলের ক্ষেত্রফল, আর দৈর্ঘ্য দিয়ে গুণ করলে আমরা আয়তন পাই। এখন আয়তনের পরিবর্তন হচ্ছে না, আমরা দেখে নিই। তাহলে আয়তনের পরিবর্তন dv, অর্থাৎ আমি যদি ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে পাই বাই 4 ইন্টু 2d ইন্টু, আচ্ছা এখানে আমরা ডেল্টা ডি, এখানে ক্যাপিটাল ডি দিই, কারণ ডি ডি দিলে জিনিসটা পুরো এ হয়ে যাচ্ছে। ক্যাপিটাল ডি স্কোয়ার লিখি, ব্যাস হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে ডি ডি লিখলে অসুবিধা। তাহলে ভি ইজ ইকাল টু কি হচ্ছে? পাই বাই 4 ইন্টু 2d ইন্টু ডিডি ইন্টু এল প্লাস পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু ডিএল। ডেরিভেটিভ করলাম। এবারে এই যে আয়তন বিকারটা আমাদের বলেই দিয়েছে যে আয়তন বিকার, আয়তনের কোনো পরিবর্তন নেই, তাহলে আয়তন বিকারটা অর্থাৎ ডিভিটা হয়ে যাচ্ছে 0। তাহলে ডিভি যেই 0 হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে কি পেতে পারি দেখো তো, যে পাই বাই 2 ডি ডিডি ইন্টু এল প্লাস পাই বাই 4 ডি স্কোয়ার ডিএল ইজ ইকাল টু 0। এইবার এই অবস্থায় আমাকে কি আনতে হবে? পয়সা রেশিও। পয়সা রেশিওতে কি ছিল? পার্শ্বীয় বিকৃতি ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে আমাকে এমন ভাবে সাজাতে হবে যেন দুটো রাশিমালাই আমি এই লাইনটাতে পেতে পারি। তাহলে ডিডি, এখানে আমি এটা যদি লিখি পাই বাই 2 ইন্টু, এখানে আমি একটা ডি বাই ডি আনতে চাই, কিন্তু এখানে ডি স্কোয়ার আছে, তাহলে একটু কি করতে হবে? এখানে একটা ডি দিয়ে ওপর নিচে গুণ করলাম, তাহলে ডি স্কোয়ার হলো, আর নিচে একটা ডি এলো, এল পেলাম যেখানে যেমন ছিল। আর এইখানে পাই বাই 4 ডি স্কোয়ার ইন্টু এল দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম। তাহলে দেখো এই যে রাশিমালাগুলো আনছি ডি ডি বাই ডি, এটা পার্শ্বীয় বিকৃতি হলো, আর ডি এল বাই এল এটা হচ্ছে কি? এটা হচ্ছে আয়তন অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এই দুটোর অনুপাতকেই আমরা এখন বলবো পয়সা রেশিও। তাহলে পয়সা রেশিওর ভ্যালুটা আমাদের পেতে হবে। তাহলে আমরা এই জিনিসটাকে যদি ওই দিকে নিয়ে যাই, কি দাঁড়াচ্ছে দেখো। আচ্ছা, উভয় দিক থেকেই কি কি ক্যান্সেল হচ্ছে, তার আগে আমরা এইভাবে লিখি পাই বাই 4 ডি স্কোয়ার ইন্টু ইন্টু এল ডিএল বাই এল ইজ ইকাল টু মাইনাস পাই বাই 2 ডি স্কোয়ার ডিডি বাই ডি ইন্টু এল। এবারে আমরা এখানে এই দুটোর অনুপাত লিখতে চাই, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে দুটো জায়গা থেকেই পাই পাই ক্যান্সেল হলো, এল এল ক্যান্সেল হলো, ডি স্কোয়ার ক্যান্সেল হলো, 2 2 4 হলো, তাই তো? সুতরাং আমরা এখান থেকে লিখতে পাচ্ছি হাফ ইজ ইকাল টু ডিডি, এটা মাইনাস আছে, ডিডি বাই ডি ডিভাইডেড বাই ডিএল বাই এল। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এই জিনিসটাই হচ্ছে পয়সা রেশিও, যাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সিগমা ইজ ইকাল টু হাফ মানেই হচ্ছে 0.5। তাহলে এখানে একটা মাইনাস সাইনের অর্থ কি? মাইনাস সাইনটা কিছুই না, দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলে এর কিন্তু ব্যাসটা কমে যাবে, এই জন্য একটা মাইনাস সাইন এখানে এসেছে। সেইটা আমরা দেখতে পেলাম হাফ অফ 0.5 এর, হাফের সমান বা 0.5, যেটা আমরা বলেছিলাম ওর রেঞ্জ সবসময় 0 to 0.5 এর মধ্যে থাকে। তাহলে এখানে পয়সা রেশিও 0.5 বেরোলো। এর সঙ্গে আরেকটা অঙ্ক থাকে, এখন সময় কম, আমি সেটা তোমাদের খাতায় করে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই হলো, অনেকটা বড় ভিডিও, তোমরা খুব সময় নিয়ে দেখো, ভালো করে পড়বে, প্রশ্ন থাকলে আমায় করবে। থ্যাংক ইউ।